Horror Night, haunted by Nicholas Empire. রাইট, ঘড়িত সময় রাত 11:59। শুনছেন সব সময় নিকোলাস এম্পায়ার, আর শুরু হয়ে গেল হরর নাইটের আরেকটি নতুন এপিসোড বিজয়। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাজিব এবং আমার সঙ্গে সাউন্ডে রয়েছেন রিফাত। আজকের দিনটি আসলেই অনেক স্পেশাল। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা আমাদের দেশকে পেয়েছি, আমরা স্বাধীন হতে পেরেছি। তাই এই বিজয়ের উল্লাস আর আত্মত্যাগের চূড়ান্ত মহিমাকে ঘিরে আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং বাকি সব মুক্তিযোদ্ধাদেরকে আমরা প্রাণঢালা ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি ভয়কে জয় করবার অন্যরকম বিজয়ের উল্লাসে। সবটাই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর পার্টিসিপেশনের জন্য। আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা হরর নাইটের 6th এপিসোডটি শুরু করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, সেই সাথে আমাদের হরর নাইট টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুরুতেই আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার নিয়মটি জানিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো হরর স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে এখনই আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। আপনি ইমেল করার সময় অবশ্যই আপনার নাম, লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আজকের এপিসোড নিয়ে একটি পোস্ট করা আছে। আমরা খুব অ্যাপ্রিসিয়েট করব যদি সেখানে আপনি আপনার মূল্যবান কমেন্টস বা ফিডব্যাক শেয়ার করেন। আজকের এপিসোডটি কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্যই আমাদের সব এফোর্ট। কোনো কারণে আজকের এপিসোডটি আপনি যদি মিস করে যান, তাহলে আমাদের রেকর্ডেড এপিসোডটি শুনতে পাবেন আমাদের ফেসবুক পেজে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারের হরর নাইট প্লেলিস্টে গিয়ে আজকের এপিসোডটি শুনতে পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নোটিফিকেশন পেতে চান, তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দ্যাটস ইট। এবার আমাদের সাথে SMS-এ কানেক্টেড হওয়ার নিয়মটি বলে দিচ্ছি। আপনার যে কোনো রকম ফিডব্যাক, ভালো লাগা বা খারাপ লাগার কথা আমাদেরকে SMS-এ জানাতে একদমই ভুলবেন না। আপনি আমাদেরকে SMS করতে চাইলে এখনই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMS-টি লিখে পাঠিয়ে দিন 9865 এই নাম্বারে। জাস্ট আপনাদের অবগতির জন্য বলে রাখি, ক্রিসমাস উপলক্ষে আমাদের সুপার স্পেশাল এপিসোড থাকবে নেক্সট উইকে। সো প্লিজ আপনারা আপনাদের লাইফের রোমাঞ্চকর আর শরীর শীতল হয়ে যাবার মতো সেই ঘটনাগুলো আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। উই আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। সো লিসেনার্স, আর কথা না বাড়িয়ে আমরা ঘটনা শুরু করছি। আমাদের আজকের স্পেশাল এপিসোড বিজয়ের ফার্স্ট ঘটনাটি পড়ে শোনাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন ওয়াসিফ, সাউথ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম, আমি ওয়াসিফ, সাউথ কোরিয়া থেকে বলছি। হরর নাইটের সব শ্রোতা বন্ধুদেরকে জানাই ভালোবাসা। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া খুব অদ্ভুত এবং ইম্প্যাক্টফুল একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ছোটবেলা থেকেই আমার একটা প্ল্যান ছিল, আমি আমার ব্যাচেলার্স ডিগ্রিটা দেশের বাইরে গিয়ে কমপ্লিট করব। যাই হোক, বেশ কিছু পারিপার্শ্বিক কারণে সেটা দেরি হচ্ছিল। আমি আমার SSC এবং HSC কমপ্লিট করার পর ব্যাচেলার্সের জন্য ঢাকাতেই একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই। সঙ্গত কারণেই আমি ইউনিভার্সিটির নামটা মেনশন করতে পারলাম না। শুরুতেই বলে রাখি, ছোটবেলা থেকে আমি খুব মজাপ্রিয় একজন মানুষ। আমার খুব পছন্দের কিছু কাজিন রয়েছেন, যাদের মধ্যে তানিমের নামটা না নিলেই নয়। অনেক ফান করতাম, অনেক আড্ডা দিতাম, ঘুরতে যেতাম। আর পাশাপাশি আমার বাইরে যাবার প্রস্তুতি চলছিল। হঠাৎ একদিন আমার ভিসা কনফার্মেশন পেলাম এবং আমি সাউথ কোরিয়াতে যাওয়ার জন্য সব প্রিপারেশন নিয়ে ফেললাম। ফাইনালি 2017-তে আমি ক্রেডিট ট্রান্সফার করে সাউথ কোরিয়াতে গেলাম। শুরুতে খুব একা একা লাগছিল, সেখানে প্রিয় কাজিনদেরকে বড্ড মিস করছিলাম। যাই হোক, এর মধ্য দিয়েই সাউথ কোরিয়াতে শুরু হলো আমার শিক্ষা জীবন। সেখানে বেশ কিছু বন্ধুবান্ধব হয়েছিল, বাট স্টাডির বাইরে খুব কম সময় পেতাম, আর বাকি সময়টা আমি খুব পরিশ্রম করতাম। বেশিরভাগ সময় আমার একা একা দিন কাটতো। ইভেন আমি একা একটি ছোট বাসা নিয়ে থাকতাম। রাতের বেলায় যখন বাসায় ফিরতাম, ঘুমাতে অনেক লেট হতো। রাতের বেলাতে দেশে ফোন করতাম এবং ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আমার সময় কাটতো। সেই সময়টায় আমি ইন্টারনেটে প্যারালাল ইউনিভার্স এবং ডিফারেন্ট ডাইমেনশনাল ওয়ার্ল্ড নিয়ে খুব স্টাডি করছিলাম। হঠাৎ একদিন একটি ভিডিওতে কিছু গাইডলাইন এবং কিছু মেন্টাল এক্সারসাইজ পেলাম ডিফারেন্ট ডাইমেনশনাল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য।
এভাবেই কয়েকটা দিন প্র্যাকটিস করার পর হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পর আমি আমার নিজের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি লক্ষ্য করলাম। আমি প্রতিদিনের মতোই যখন আমার কাজে যাচ্ছিলাম, হঠাৎ খেয়াল হলো রাস্তার সমস্ত মানুষগুলো হাইটে আমার থেকে ছোট এবং সবাই আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে মাথা নত করে যাচ্ছে। এছাড়াও রাস্তার গাড়িগুলো আমার কাছে খুব ছোট মনে হচ্ছিল। এরপর থেকেই আমার উপর খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলতে শুরু করলো। আমার মাথাটা প্রচণ্ড ভারী ভারী লাগতে শুরু করলো। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। মোস্ট প্রমিনেন্টলি ঘুমানোর সময় আমার রুমে আমি কারো এক্সিস্টেন্স অনুভব করছিলাম। ঘুমিয়ে গেলে মাঝে মাঝে একটা অদ্ভুত সাউন্ড আমার কানে বাজতো। ওয়াসিফ, ঘুমিয়ে পড়লে নাকি? উঠো। আর সাথে সাথে আমার ঘুম ভেঙে যেত। ভয়ে আমি সারা রাত ঘুমাতে পারতাম না। অগত্যা লাইট অন করে রাখতাম। এদিকে কাজেও মনোযোগ দিতে পারছিলাম না। সারাক্ষণ কেমন যেন অদ্ভুত রকমের ডিপ্রেশন কাজ করছিল আমার মধ্যে। কোনো উপায়ন্তর না পেয়ে আমি একজন ডক্টর দেখালাম। উনি কিছু বিষয় আমার সাথে স্টাডি করলেন এবং তিনি তার কনসালটেশন শেষে আমাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করলেন। বাট সেসব মেডিসিন খাওয়ার পর আমার প্রচণ্ড ঘুম আসলো। বাট স্টিল আমার মাথাটা খুব ভারী ভারী লাগছিল। আর সেম ইফেক্টটা আমার মধ্যে কন্টিনিউ করছিল। সব কিছুকেই কেমন যেন ছোট ছোট মনে হতো। ঠিকভাবে আমি কাজেও ফোকাস করতে পারছিলাম না। এরপর ব্যাপারটা আমি আমার ফ্যামিলিকে জানাই। মা আমাকে বলেন, বাবু, তুই তাড়াতাড়ি দেশে চলে আয়। আমি ফাইনালি বাংলাদেশে আসি। দেশে ব্যাক করবার পর থেকেই প্রবলেমটা আরও বাড়তে থাকে। দেশে আসার পর জাস্ট 2 দিন পর আমি আমার কাজিনদের সাথে মিট করতে আমাদের গ্রামের বাড়িতে যাই। হঠাৎ সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। সেখানে কৃষিকাজের জন্য জমিগুলোর পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। আমি আমার কাজিনদের সাথে আড্ডা দিয়ে সেই রাস্তা ধরে আমার বাসায় ফিরছিলাম। হঠাৎ আকাশের দিকে চোখ যেতেই খেয়াল করলাম সেই রাতটা ছিল ফুল মুন। আকাশে অনেক তারাগুলো মিটিমিটি করে জ্বলছিল। আমি আকাশের দিকে তাকাতেই হঠাৎ একটা সাদা আলোর মতো কিছু একটার প্রেজেন্স দেখতে পেলাম। আলোর মতো অদ্ভুত কিছু একটা আমার দিকে নেমে আসছিল। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আমার শরীরের ভেতর প্রবেশ করলো। হঠাৎ করে আমি আমার নিজের মধ্যেই কোনো কিছুর উপস্থিতি অনুভব করতে পারছিলাম আর প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি বাসায় পৌঁছালাম। সেই রাত থেকেই আমি আমার রুমের দরজা লাগিয়ে থাকতে বেশি কমফোর্ট ফিল করা শুরু করলাম। আমি সারা রাত ঘুমাতে পারিনি। হঠাৎ হঠাৎ নিজের শরীরের মধ্যেই অদ্ভুত যন্ত্রণা হচ্ছিল। কিছু একটা বারবার বের হয়ে আসার চেষ্টা করছিল আমার ভিতর থেকে। আমার এই অবস্থা দেখে আম্মু খুব দুশ্চিন্তা শুরু করলো। এরপর দিন আমি বাইরে বের হতেই সেম ফিলিংটা আরও বেশি করে ফিল করছিলাম। মনে হচ্ছিল সবাই আমাকে মাথা নত করে আছে আর আমাকে নিয়ে সবাই কিছু একটা কমেন্ট করছে, যদিও কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছিল। আর এদিকে বাসায় আমার আচরণ খুব এগ্রেসিভ হয়ে গেল। আমি দেখতে পাচ্ছিলাম আমার চারপাশের সব কিছু, মানে আমার চারপাশের সব অবজেক্টগুলো নিজে থেকেই নড়তো এবং আমি সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। মা হঠাৎ করে আমাকে বলছিল, বাবু, কি হলো তোর? তুই এমন করছিস কেন? আগে তো কখনোই এমন ছিলি না। আমার ফ্যামিলির অন্যান্য রিলেটিভসরাও খুব চিন্তিত হয়ে পড়লো আমাকে নিয়ে। সবাই আমাকে দেখতে আসতে শুরু করলো, কিন্তু কেন যেন সেই সময়টায় ক্রাউড আমার একদমই ভালো লাগছিল না। আমি বাসা থেকে বের হওয়া স্টপ করে দিলাম। এদিকে আমার এত খারাপ অবস্থা দেখে আমার ফ্যামিলির লোকজন একজন আলেম ও একজন কবিরাজ নিয়ে আমার বাসায় এলো। যখনই আমাকে ঝাড়ফুঁক দিয়ে তাবিজ পরানো শুরু করলো, আমার মধ্যে এগ্রেসিভনেসটা আরও বেশি বেড়ে গেল। আমাকে কেউ ধরে রাখতে পারছিল না। আমি ছটফট করতে লাগলাম। আমি ফিল করছিলাম কিছু একটা বের হয়ে আসতে যাচ্ছে আমার ভিতর থেকে। আমি পুরোপুরি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললাম। সবাই অনুমান করছিল কোনো খারাপ জিনের আসর পড়েছে আমার উপর। আমার কাজিন তানিম এবং সাগির আমাকে দেখতে এসেছিল। সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেল আমাকে নিয়ে। এভাবে 4 মাস খুব কষ্টে পার করলাম। এরপর ঢাকায় স্কয়ার হসপিটালে আমার লং টার্ম ট্রিটমেন্ট শুরু হলো। প্রচুর মেডিসিন, সাইকোলজিক্যাল ট্রেনিং আর কন্টিনিউয়াস অবজারভেশন। ফাইনালি 1.5 বছর ট্রিটমেন্ট চলার পর আমি সুস্থ হয়ে উঠলাম। আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি। বাট সেই 2 বছর ভয়ঙ্কর রাতগুলোর কথা মনে পড়লে এখন আমার শরীর শিহরিয়ে ওঠে। আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন এবং সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করুন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ওয়াসিফ চমৎকার ঘটনাটি শেয়ার করার জন্য। আসলে আপনার এই অভিজ্ঞতাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। সচরাচর আমরা এমনটা আমাদের চারপাশে খুব একটা দেখতে পাই না বা শুনতেও পাই না। গুড পার্ট হলো ফাইনালি আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন। আপনার সুন্দর স্বাভাবিক জীবন আমরা সবাই কামনা করি। অলরাইট গাইস, এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে এসএমএস করেছেন। রিমা আমাদেরকে কুমিল্লা থেকে এসএমএস করেছেন। তিনি বলেছেন আজই প্রথমবার হরর নাইট শুনছেন এবং বলছেন প্রথম গল্পটি অসম্ভব সুন্দর, সামনে থেকে আর মিস করব না। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরিফ লিখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তিনি জানিয়েছেন প্রথম গল্পটা শুনে গায়ে কাটা দিয়ে উঠেছে, বিশেষ করে শেষ অংশটা। সায়েম লিখেছেন মিরপুর থেকে, প্রথম গল্প শুনেই নাকি তার ভীষণ এক্সাইটেড লাগছে এবং তিনি বলেছেন এমন গল্প আরও শুনতে চাই। ভূত এফএম এর দিনগুলো আমার মনে হচ্ছে ফিরে পেতে যাচ্ছি হরর নাইটে। ওয়াও, থ্যাঙ্কস আ লট, গ্রেট কমপ্লিমেন্ট ফর আস। নুসরাত আমাদেরকে রাজশাহী থেকে এসএমএস করেছেন। তিনি জানিয়েছেন লাইট বন্ধ করে হেডফোনে শুনছেন, ভয়টা নাকি দ্বিগুণ হয়ে গেছে গল্পটা শোনার পর। এছাড়াও ফারহান ও মাহি দুজন একসাথে বগুড়া থেকে এসএমএস করেছেন। তারা বলছেন একসাথে শুনছি কিন্তু এখন আর কেউ কাউকে একা বাথরুমে যেতে দিচ্ছে না। ভেরি ইন্টারেস্টিং। ইমরান, রাফসান, জিহাদ ও তানজিলা এই চারজন আমাদেরকে বরিশাল থেকে এসএমএস করেছেন। তারা বলছেন গল্প শুনে জানালা পর্যন্ত বন্ধ করে ফেলেছি। নাবিল লিখেছেন নারায়ণগঞ্জ থেকে। তিনি বলছেন খুব ভয় পাচ্ছেন তিনি। তামিম আমাদেরকে সাভার থেকে এসএমএস করেছেন। তিনি জানিয়েছেন জিনের উপস্থিতির বর্ণনাটা একদম চোখের সামনে ভেসে উঠেছে। এক্স্যাক্টলি। রিয়াদ লিখেছেন কুষ্টিয়া থেকে। তার মেসেজে তিনি বলেছেন ভয় লেগেছে বাট স্টপ করতে পারছি না, মনে হচ্ছে আজকের এপিসোডটা অনেক সুন্দর হতে যাচ্ছে। ঠিক তাই। আফসান আমাদেরকে খুলনা থেকে এসএমএস করেছেন। তিনি জানিয়েছেন রাতের বেলায় হরর নাইট শোনা মানেই সাহসের পরীক্ষা। এক্স্যাক্টলি। চট্টগ্রাম থেকে হাসান এসএমএস করেছেন। তিনি মজা করে বলেছিলেন আমি ভেবেছিলাম আমার এসএমএস পড়বেন না, এই তো পড়ে ফেললাম হাসান আপনার এসএমএসটি, থ্যাংক ইউ। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শুভ, লাবণ্য, তৌহিদ, নীলা, আলী সহ আরও অনেক লিসেনার্স। সো লিসেনার্স, আপনি যদি আমাদেরকে এসএমএস করতে চান তাহলে এখনই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন 9865 এই নাম্বারে। এছাড়াও আপনি যদি আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো হরর স্টোরি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে এখনই আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। শুরুতেই বলে রাখি আপনি ইমেল করার সময় অবশ্যই আপনার নাম, লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করতে ভুলবেন না। প্রবাসী লিসেনারদেরকে বলছি আপনি চাইলে আপনার ভয়েস রেকর্ডিং আমাদেরকে শেয়ার করতে পারেন। আর আপনি যদি চান আমরা আপনার গল্পটি পড়ে শোনাই অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। সো লিসেনার্স, আর কথা না বাড়িয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন নাদিয়া ইসলাম খুলনার খালিশপুর থেকে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই নাজিব ভাইয়া, আমি নাদিয়া খুলনার খালিশপুর থেকে লিখছি। আমি খুবই ইনসিকিউরিটির মধ্যে আছি। অনেক ইচ্ছে ছিল ঘটনাটি আমি নিজে প্রেজেন্ট থেকে শেয়ার করব, বাট সময় আর সব কিছু মিলিয়ে ঢাকায় আসা পসিবল হলো না। তাই আমি ইমেল করে পাঠাচ্ছি। ঘটনাটি প্লিজ পড়ে শোনাবেন। আমার জীবনের এই অভিজ্ঞতা হয়তো অনেক মেয়ের জীবনে সেফ ডিসিশন নিতে সাহায্য করবে। প্রফেশনালি আমি বর্তমানে একজন এন্টারপ্রেনিউর, নিজের বিজনেস নিজেই দেখাশোনা করছি। ঘটনাটি এখন থেকে ঠিক 2.5 বছর আগের 2023 সালের মার্চ মাসের। শুরুতেই বলে রাখি আমি আমার নিজের সম্পর্কে একটু জানিয়ে দিই। আমি খুলনাতেই বড় হয়েছি। 2015 সালে আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ডও একজন বিজনেসম্যান। তখন আমি হাউসওয়াইফ ছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ফ্যামিলির প্রেশার আর অনেক রেসপন্সিবিলিটির জন্য চাকরি বা ক্যারিয়ার কোনোটাতেই ফোকাস করতে পারিনি। আমাদের বিয়ের পর প্রথম কয়েকটা বছর খুব শান্তিতেই কাটছিল। আমাদের 3টা সন্তান, 2 মেয়ে 1 ছেলে। সর্বশেষ সন্তানটি মেয়ে সন্তান এবং ওর নাম ঈশানা। ঈশানা খুব আদরের। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। বাট কয়েক বছর আগে 2020 সাল থেকে আমার হাজব্যান্ডের আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আমরা সবাই লক্ষ্য করি। তিনি হঠাৎ করে আমাদের প্রতি উদাসীন আচরণ শুরু করেন, আর কিছু বললেই প্রচণ্ড রেগে যান আর আমাকে মারধর করেন। ব্যাপারটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি আসলে খুব দুশ্চিন্তায় ছিলাম এটা ভেবে যে তার জীবনে হয়তো নতুন কেউ এসেছে বা উনি হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি বিরক্ত। আমি অনেকবার জানতে চাইলেও আমাকে কখনো শেয়ার করেননি, বরং খুব রুড বিহেভ করেছেন আমার সাথে। এভাবে 2 বছর আমাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হতে থাকলো, আর সময়ের সাথে সাথেই আমাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে গেল। 2023 সালের মার্চ মাসে হঠাৎ একদিন আমাদের বাড়ির ছাদে আমি আর আমার হাজব্যান্ড কথা বলছিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম উনি কোনো একজন মানুষের সাথে ইশারায় কথা বলছেন। আমি তখন এটা দেখার পর খুব অবাক হলাম এবং খুব ভয় পেলাম। আমি সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম
আপনি কার সাথে কথা বলছেন? এখানে তো আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। পরক্ষণে তিনি রিপ্লাই করলেন, নাদিয়া, ঈশানাকে কবর দিতে আমার খুব কষ্ট হবে। আমি রাগান্বিত কণ্ঠে বললাম, মানে কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনি আমার মেয়েকে কবর দিবেন মানে? তখন তিনি বললেন, সময় হলে সবটাই বুঝতে পারবে। সেদিন রাত থেকে আমার হাজব্যান্ড আমাকে আরও বেশি অ্যাভয়েড করা শুরু করলো, মেন্টালি প্রচুর টর্চার করলো। তার কিছুদিন পর আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম আমাদের আলমারিতে। নর্মালি আমার হাজব্যান্ডের আর্জেন্ট কিছু বিজনেসের ডকুমেন্টসগুলো সেই আলমারির ড্রয়ারে থাকতো, আর আমি সেই ড্রয়ারটা একটু গুছিয়ে রাখতে গিয়েই লক্ষ্য করলাম একটা ডায়েরির ভেতরটা গর্ত করে কাটা, আর সেখানে ছোট একটা পুতুলের ভিতরে পিন দিয়ে আটকে রাখা। আর এরপর আমি যা দেখলাম সেটা দেখার পর আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম আমার মেয়ে ঈশানার ছবি, আর সেই ছবিটাতে ক্রসমার্ক দিয়ে পিন দিয়ে আটকে রাখা। আমার বুঝতে এতটুকুও বাকি থাকলো না যে আমার হাজব্যান্ড ব্ল্যাক ম্যাজিক করেছে আমার মেয়েকে নিয়ে। কিন্তু কেন? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আমি খুবই আনসেফ ফিল করছিলাম। পরের দিন সকালেই আমাদের বাসায় চলে আসি আমি, আর ইমিডিয়েটলি আমার মা এবং আমার মামাকে সব ঘটনা শেয়ার করি। মামা সেদিনই একজন অভিজ্ঞ কবিরাজকে নিয়ে আসেন। আমি তাকে সবটা খুলে বলি। এরপর তিনি কিছু একটা নিয়ে ভাবছিলেন এবং প্রায় 1 ঘন্টা পর তিনি আমাকে যা বললেন সেটা শোনার পর লিটারালি আমার মরে যেতে ইচ্ছা করছিল। তিনি বললেন, মা, তোমার হাজব্যান্ড তোমার সাথে ঘর করতে চায় না, এই সংসার শেয়ার করতে চাচ্ছে না, তাই খারাপ জিন নামিয়ে তোমাকে তার জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। আর এসব খারাপ কাজে একটা জীবন বলি দিতে হয়। তোমার স্বামী অত্যন্ত নিষ্ঠুর, সে তার নিজের মেয়ের জীবনকেই বলি দিয়েছে। আমি লিটারালি শকড হয়ে গেলাম শুনে। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। এরপর কবিরাজ সাহেব আমরা তাকে বললাম পুরো ব্যাপারটাতে ইনভলভ হওয়ার জন্য। তিনি তার সাথে কানেক্টেড হওয়া কিছু জিনের সহযোগিতায় সেবারের মতো আমাকে আর আমার মেয়ে ঈশানাকে সেভ করেছেন। আমি আর কোনো উপায় না পেয়ে আমার প্যারেন্টসের হেল্প নিয়ে আমরা লয়ারের শরণাপন্ন হই এবং আমাদের ডিভোর্সের সমস্ত কার্যক্রম শুরু করি। আমি ডিভোর্স লেটার ইস্যু করি। এরপর সব লিগ্যাল প্রসিডিওর শেষে আমি বাচ্চাদেরকে নিয়ে পার্মানেন্টলি আমাদের বাড়িতেই থাকি। বাট হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখতে থাকি। এর 3 মাস পর হঠাৎ একদিন রাতের বেলায় একটা অদ্ভুত সাউন্ডে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি 3 জন মহিলার বেশে কেউ আমার রুমে উচ্চ স্বরে কেমন যেন অদ্ভুত সাউন্ড করছেন। আমি ভয়ে সেন্সলেস হয়ে যাই। পরের দিন কিছু আলেম নিয়ে আসেন আমাদের বাসায়, আমাকে ঝাড়ফুঁক করেন। 3 মাস পর আমি সুস্থ হই এবং কিছু আমল করতে থাকি। এরপর সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। বাট এখনও ঘুমের মধ্যে আমি আমার আশেপাশে কোনো কিছুর অস্তিত্ব ফিল করি আর ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। তাই আমার ছোট বোন আমার পাশেই ঘুমায় এখন। এই ছিল আমার ঘটনা। আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন, আর ঘটনাটি ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। থ্যাংক ইউ নাদিয়া, আমাদেরকে আপনার লাইফের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করবার জন্য। আশা করি আমাদের লিসেনাররাও বেশ কিছু ব্যাপার রিলেট করতে পারবেন আপনার এই অভিজ্ঞতা থেকে। সত্যি ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর খুব বেশি ভয়ানক। আমি এক্সপেক্ট করবো আমাদের ফিমেল লিসেনার্সরা অবশ্যই আপনাদের হয়তো কারো কারো লাইফের সাথে বেশ কিছু ব্যাপার রিলেট করতে পারেন। সো দিস ইজ দ্য বিউটি অফ হরর নাইট, টু অ্যাকুমুলেট এভরিথিং ইন এ সিঙ্গেল ট্রে। অলরাইট লিসেনার্স, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো হরর স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে এখনই আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। শুরুতেই বলে রাখি, আপনি ইমেল করার সময় অবশ্যই আপনার নাম, লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করতে ভুলবেন না। প্রবাসী লিসেনারদেরকে বলছি, আপনি চাইলে আপনাদের ভয়েস রেকর্ডিং আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করে পাঠান। জাস্ট আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ক্রিসমাস উপলক্ষে আমাদের সুপার স্পেশাল এপিসোড থাকবে নেক্সট উইকে। সো প্লিজ আপনারা আপনাদের লাইফের রোমাঞ্চকর আর শরীর শীতল হয়ে যাওয়ার মতো সেই ঘটনাগুলো আমাদেরকে ইমেল করতে একদমই ভুলবেন না। উই আর রিয়েলি এক্সাইটেড টু হিয়ার অ্যাবাউট ইট। অলরাইট, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে SMS করেছেন। ইশতিয়াক আমাদেরকে SMS করেছেন চাঁদপুর থেকে। তিনি লিখেছেন, আজ প্রথমবার শুনছি কিন্তু গল্প শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই গা ছমছম করছে। থ্যাঙ্কস, ইটস দ্য সাকসেস অফ হরর নাইট। মেহজাবিন লিখেছেন উত্তরা থেকে। তিনি জানিয়েছেন, রাতে একা শুনছি,
এখন লাইট অন করে বসে আছি। ওয়াও। রাশেদ আমাদেরকে ফেনী থেকে এসএমএস করেছেন, তিনি বলেছেন ঘটনাগুলোর বর্ণনা এতটাই জীবন্ত যে মনে হচ্ছিল আমার পাশেই কেউ হাঁটছে। ও, তানভীর লিখেছেন গাজীপুর থেকে, তার এসএমএস দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন শেষ গল্পটার পর জানালার দিকে আর তাকাতে সাহস পাচ্ছি না। সেম হেয়ার। সামিয়া আমাদেরকে নওগাঁ থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন আমার এসএমএস পড়া হচ্ছে না, এই তো পড়ে ফেললাম সামিয়া। শাওন লিখেছেন মতিঝিল থেকে, তিনি জানিয়েছেন হেডফোনে শুনলে ভয়টা 10 গুণ বেড়ে যায়, তবুও হরনেট শোনা বন্ধ করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ শাওন। নিলয় ও তাসনিম একসাথে আমাদেরকে কক্সবাজার থেকে লিখেছেন, তারা বলছেন একসাথে শুনছি ঠিকই, বাট এখন আর কেউ রুম থেকে বের হতে পারছি না। ওয়াও। রুহুল লিখেছেন পাবনা থেকে, তিনি বলছেন এত ভয় লাগছে যে মাঝে মধ্যে মনে হচ্ছে কেউ পেছনে দাঁড়িয়ে আছে। ফারজান আমাদেরকে রংপুর থেকে এসএমএস করছেন, তিনি লিখেছেন গল্পের পরিবেশটা এতটাই নিখুঁত যে চোখ বন্ধ করলেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। সাকিব লিখেছেন বান্দরবান থেকে, তিনি লিখেছেন তিনি হরনেট খুব এনজয় করেছেন। থ্যাংকস আ লট। সো লিসনার্স, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে কানেক্টেড হয়েছেন আমাদের আজকের স্পেশাল হরনাইট এপিসোড বিজয়ের সাথে। ব্যক্তিগতভাবে আমিও আজকের গল্পগুলো অনেক এনজয় করেছি। আপনাদের সবাইকে বলে রাখতে চাই ক্রিসমাস উপলক্ষে আমাদের সুপার স্পেশাল ইমেল এপিসোড থাকবে নেক্সট উইকে। সো প্লিজ আপনারা আপনাদের লাইফের ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। উই আর রিয়েলি এক্সাইটেড টু হিয়ার ফ্রম ইউ। ইচ্ছে করছে না, বাট আজকে আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আমরা খুবই গ্রেটফুল আপনাদের কাছে। আশা করব আপনারা সব সময় হরনাইটের পাশেই থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। নেক্সট উইকে আবার আপনাদের সাথে কানেক্টেড হব আমাদের ক্রিসমাস এপিসোডটি নিয়ে ইনশাআল্লাহ। টিল দেন সবাই ভালো থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি হরনাইটে মেতেই থাকুন। টাটা।